ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাস, এটা আমরা অলরেডি আরো দুটো ক্লাস করে ফেলেছি। আমার একটু শারীরিক অসুস্থতার জন্য ক্লাসটা একটু দেরি করে আপলোড দিচ্ছি আমি। 10টার ক্লাস ছিল। আমাদের সাথে আছে আমি জেবুন্নেসা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, বর্মা ডিগ্রি কলেজ। আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার তৃতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি সম্পর্কে। আজকের আলোচনার পরে আমরা যা জানতে পারবো তা হচ্ছে ব্যবস্থাপনার নীতি কি এবং ব্যবস্থাপনার নীতিগুলো ব্যাখ্যা করতে পারব। ব্যবস্থাপনা নীতি হচ্ছে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম কানুন বা মৌলিক সত্য, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং উত্তম বলে প্রতিষ্ঠিত। এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য সমান নীতিগুলা। এই প্রতিষ্ঠানের জন্য এক নীতি ওরকম নয়, যেটা সব প্রতিষ্ঠানের জন্যই সুনির্দিষ্ট এবং সত্য, সেটাই হচ্ছে ব্যবস্থাপনার নীতি। এবং এই নীতিগুলা আমাদের সমস্যা সমাধানে এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই নীতিগুলা পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকলের জন্যই প্রযোজ্য এবং এই নীতিগুলা মাধ্যমে সব প্রতিষ্ঠান বা পরিবার থেকে সমাজ, রাষ্ট্র সবাই ভালোভাবে চলতে পারে, ভালো ফল পেতে পারে এই নীতিগুলার মাধ্যমে। এটা সবার জন্যই প্রযোজ্য। প্রথমে এফ.ডব্লিউ. টেইলর ব্যবস্থাপনা নীতি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়েছিল। পরে হেনরি ফেওল 14টা নীতি, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল 14টা নীতি লিপিবদ্ধ করেন এবং যেটা পৃথিবীর সকলের কাছে স্বীকৃত। আসো এবার ব্যবস্থাপনা নীতিগুলো সম্পর্কে জানি। ব্যবস্থাপনা নীতি 14টা, এক নজরে আমরা এগুলো দেখে ফেলি। কার্য বিভাজনের নীতি, কর্তৃত্ব দায়িত্বের ভারসাম্য নীতি, নিয়মানুবর্তিতার নীতি, আদেশের ঐক্য নীতি, নির্দেশনার ঐক্য নীতি, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জনের নীতি, পারিশ্রমিকের নীতি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি, জোড়াময় শিকল নীতি, শৃঙ্খলার নীতি, সাম্যের নীতি, চাকরির স্থায়িত্ব বিধান নীতি, উদ্যোগের নীতি এবং একতায় বল নীতি। কার্য বিভাজনের নীতি। কার্য বিভাজনের নীতি হচ্ছে যে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী ভাগ করে এবং প্রত্যেককে দায়িত্ব এবং কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়া। যেমন যে কাজের জন্য দক্ষ তাকে সেই কাজে দিতে হবে। যেমন টেইলারে দেখো, কেউ সেলার, একটা টেইলার্সে গেলে আমরা দেখবো কেউ কাটিং মাস্টার, কেউ সেলাই করছে। যে কাটছে সে কিন্তু আবার সেলাই করছে না। তাহলে যে কাজের জন্য দক্ষ তাকে সেই কাজটা দেওয়া হয়েছে। তারপরে আসো কর্তৃত্ব এবং দায়িত্বের ভারসাম্য নীতি। হ্যাঁ, কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে অবশ্যই সমবন্টন থাকতে হবে। কর্তৃত্ব আমি যদি দায়িত্ব দিই, তাকে অবশ্যই ক্ষমতাও দিব। আমি দায়িত্ব দিলে ক্ষমতাও দিব। যেমন আমার বাগানের জন্য যে মালি রেখেছি, তাকে যেমন আমি বাগানের দায়িত্ব দিয়েছি, ঠিক তেমন কেউ ফুল ছিটছে কিনা, কেউ ফুল ছিটলে তাকে নিষেধ করা, তাকে শাসন করা, এটাও মালির ক্ষমতা। তাহলে অবশ্যই দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে সমবন্টন হচ্ছে। আর যদি আমি না দিই,
তাহলে কাজটা সুষ্ঠুভাবে হবে না। মালি বাগান করলো, তাকে দায়িত্ব দিয়েছি, কিন্তু ফুল তো ফুল চুরি করে নিয়ে গেল, সবাই ফুল ছিঁড়ে ফেললো, তাহলে কি আমার বাগানের সৌন্দর্য থাকছে, আমার কাজের সৌন্দর্য থাকছে? থাকছে না। তাহলে দায়িত্ব দিলে অবশ্যই আমাকে ক্ষমতা দিতে হবে। নিয়মানুবর্তিতার নীতি। নিয়মানুবর্তিতার নীতি হচ্ছে যে সংক্ষেপে হচ্ছে ঊর্ধ্বতনের প্রতি আনুগত্য এবং সম্মান প্রদর্শন করা। আরেকটা হচ্ছে, যদি আমি প্রতিষ্ঠানের নিয়মই না মানি তাহলে কি প্রতিষ্ঠান ঠিক মতো চলতে পারবে? প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার এতটাই এন্ট্রি করতে হবে, তো আমার ব্যাংকে এতটাই আসতে হবে, এতটাই যেতে হবে, এটা যদি না মানি তাহলে অবশ্যই প্রতিষ্ঠান তার লক্ষ্যে যেতে পারবে না। তাই তাকে অবশ্যই সবাইকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হবে। তারপরে হলো আদেশের ঐক্য নীতি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, এটাই হচ্ছে আদেশের ঐক্য নীতি। যেমন এই চিত্রটাকে দেখো, এই একজন ঊর্ধ্বতন, উনি তার অধস্তনদেরকে আদেশ দিচ্ছেন। এখানে দুজন ঊর্ধ্বতন, দুজন একবার এঁকে দিচ্ছে, উনি একবার এঁকে দিচ্ছে, উনি একবার এঁকে দিচ্ছে, এরকম করলে আমার কাজ কখনো চলতে পারে না। ধরো ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুজন পিয়নকে বললো, একজন বললো যে আমার এই কাজটা করে দাও, আরেকজন বললো যে এটা স্ক্যান করো, আরেকজন বললো যে আমার জন্য চা আনো, তাহলে সে কোনটা করবে? সে স্ক্যান করাটা যদি জরুরি হয়ে যায় তাকে আগে সেটা করতে হবে, কিন্তু সে কার কথা, কার আদেশটা মানবে? তাই একজন কর্মীর অবশ্যই একজনের আন্ডারে থাকতে হবে। নির্দেশনার ঐক্য নীতি। দেখো, নির্দেশনার ঐক্য হচ্ছে যে আগে যে আদেশটা দিয়েছিল তার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা। আমার একটা দেখো আদেশ, ধরো মা আদেশ করেছিল যে পড়াশোনা করো, এখন বলছে যাও একটু বাজার সাজার করে নিয়ে আসো, তাহলে কি আদেশের সাথে নির্দেশনা ঐক্য মিলছে? মিলছে না। আগে যে আদেশটা দিয়েছে তার সাথে মিল রেখে পরবর্তী কাজটা করাটাই হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। যেমন পড়তে বসতে বলেছে, এখন তুমি পড়ছো, তুমি এটা পড়ো, এটা মিল আছে, এই সাবজেক্টটা তুমি পড়তে বসো। মা আগে বলেছে পড়তে বসো, আদেশ করেছে, এখন নির্দেশনার ঐক্য নীতি কি? এই সাবজেক্টটা পড়ো, আদেশের সাথে যে মিল সেটাই হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জন নীতি। প্রতিষ্ঠানকে অবশ্যই নিজের স্বার্থের চাইতে প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। যদি আমি আমার মতো করে চলি তাহলে তো প্রতিষ্ঠান তার লক্ষ্যে যেতে পারবে না। প্রতিষ্ঠান সামগ্রিক উন্নয়নের জন্য অবশ্যই আমাদের ছোট ছোট ব্যক্তি স্বার্থগুলো ত্যাগ করতে হবে। তাহলেই কি হবে? দেশের মানুষ উপকৃত হবে, প্রতিষ্ঠানের মানুষ উপকৃত হবে। পারিশ্রমিকের নীতি। অবশ্যই শ্রমিক কর্মীদেরকে সন্তোষজনক পারিশ্রমিক প্রদান করতে হবে। তাদের যোগ্যতা এবং দায়িত্ব অনুযায়ী, অবশ্যই দায়িত্ব কর্তব্য অনুযায়ী, কাজের দক্ষতা অনুযায়ী আমাকে অবশ্যই বেতন বা পারিশ্রমিক দিতে হবে। কেউ যদি অসন্তুষ্ট না হয়, তার যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক যদি না পায়, সে যদি সন্তুষ্ট না হয়, তাহলে সে তার কাজের উন্নতি হবে না, উৎপাদনশীলতা বাড়বে না, অবশ্যই তাতে প্রতিষ্ঠানের লক্ষ্য পৌঁছাতে বিঘ্নিত হবে। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা উচ্চ পর্যায়ে রাখা, আর বিকেন্দ্রীকরণ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা আস্তে আস্তে নিচের দিকে ছেড়ে দেওয়া দরকার অনুযায়ী। তাই আমাকে
কোথায় আমি কেন্দ্রীকরণ করব, কোথায় আমাকে বিকেন্দ্রীকরণ করব, সেটা ঠিক করতে হবে। জোড়াময় শিকল, দেখো এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে জোড়াময় শিকল। কোন একটা ঘটনা হলো, ও অবশ্যই একে জানাবে, চিত্র দেখো, ও অবশ্যই তার উপর ঊর্ধ্বতন বসকে জানাবে এবং ঊর্ধ্বতন বস তার উপরের বসকে জানাবে। এইজন এই ওয়ার্কার কখনো এই ব্যক্তিকে টপকে এখানে নিউজ দিতে পারবে না, তাহলে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হবে। তাই ফাইল দেখো, ফাইলের বেলায় হিসাব চিন্তা করবো এইভাবে, ফাইল প্রথমে আস্তে আস্তে উপরের দিকে যায়, ঠাস করে উপরে কখনো যেতে পারে না। শৃঙ্খলা নীতি হচ্ছে যে চিত্র দেখলে বোঝা যাবে কোন জিনিস কোথায় আমি রাখবো, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনটাই হচ্ছে শৃঙ্খলা নীতি। আমি যদি যোগ্য ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী কাজ না দিই, তাহলে কি হবে? সে তো মনোযোগ দিয়ে কাজ করবে না, তার তো কাজের প্রতি আন্তরিকতা থাকবে না। তাই অবশ্যই যোগ্য ব্যক্তিকে তার মেধা অনুযায়ী যোগ্যতা সম্মান দিতে হবে। আর অদক্ষ ব্যক্তিকে আমি অনেক উপরে বসাতে পারবো না। তাকে যদি অদক্ষ ব্যক্তিকে তার যোগ্যতার চেয়ে যদি বেশি মূল্যায়ন করি, তবেও প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে হতে পারবে না। সাম্যের নীতি, প্রতিষ্ঠানের সবার প্রতি সমান আচরণ এবং স্নেহ প্রদর্শন করতে হবে। বস যদি মনে করেন যে আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ, তাকে আমি বেশি করব, অন্য এলাকার মানুষকে করব না, তাহলে একটা শ্রমিক অসন্তোষ তৈরি হয়ে যাবে, প্রোডাক্টিভিটি কমে যাবে। মানুষের মধ্যে যখন ক্ষোভ থাকে, তখন সে ঠিক মতো কাজ করে না, তাহলে আমার অপচয় বাড়বে। তাই সকলের প্রতি সমান স্নেহ এবং আচরণ প্রদর্শন করতে হবে। চাকরির স্থায়িত্ব, আজকে চাকরি আছে কালকে নাই, চাকরির প্রতি যখন তখন ছাঁটাই হচ্ছে, তাহলে কি হয়? শ্রমিক কর্মীদের অবশ্যই ওরা একটা দুশ্চিন্তার মধ্যে থাকে, এই চাকরি চলে গেল, এই চাকরি চলে গেল, তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। তাহলে তার কি হবে? সেও খুব অ্যাটেনটিভলি কাজগুলো করতে পারবে না, সেও খুব মনোযোগ দিয়ে তার কাজের উন্নয়নের চেষ্টা সে করবে না। আর সে যদি তার কাজের উন্নয়নের চেষ্টা নাই করে, তাহলে প্রতিষ্ঠান কিভাবে লক্ষ্যে পৌঁছাবে? তাই অবশ্যই চাকরির স্থায়িত্ব বিধান করতে হয়। এরপর আরো দুটো আছে যেটা আমি মিস করে ফেলেছি। একটা হচ্ছে তোমার একতায় বল, আর একটা হচ্ছে উদ্যোগের নীতি। একতায় বল নীতি, একটা হচ্ছে উদ্যোগের নীতি। উদ্যোগের নীতি হচ্ছে নিজ নিজ কাজটাকে উন্নয়নের চেষ্টা করা, আর একতায় বল নীতি হচ্ছে যে সকলকে ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ করে যাওয়া, প্রতিষ্ঠানের সব বিভাগের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তো রাখা, এটাই হচ্ছে একতায় বল নীতি। সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে আমাদের। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে।